চৈতির সাথে বিয়ে ভেঙে দিয়ে ঝিলকে নিজের স্ত্রীর সম্মান দিল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলের অপারেশন তো একদম সাকসেসফুল হয়েছে, এমনটাই জানাতে থাকে মিনু আর মিলিদেরকে সাক্ষ্য। মিনু তখন বলে, আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো, ওর আর কোনো অসুবিধা হবে না তো সাক্ষ্য? তখন সাক্ষ্য বলে, না, উনি একদম সুস্থ হয়ে যাবে, দেখেছেন তো, এই জন্য বলেছিলাম অপারেশনটা করাটা ঠিক কতটা জরুরি। কিন্তু আপনারা তো কোনোভাবেই শুনছিলেনই না আমার কথা, এইবার বুঝতে পারছেন। তখনই মিলি বলে, আসলে আমার বোন তো খুবই দুর্বল, ভয় লাগছিল যদি ওর কোনো ক্ষতি হয়, আসলেই আমরা ওকে এতটা ভালোবাসি। এরপর সাক্ষ্য টাকা ফিরিয়ে দিচ্ছে ঝিলের বন্ধুরা আর বলে, এই যে ঝিল তো প্রতি মাসেই আমাদের বস্তিতে যে দুজন বয়স্ক মানুষ থাকতেন তাদেরকে কিছু হাত খরচা দিত, আর আমরা এই টাকাটা তাদেরকে দিয়ে 6,000 টাকা আপনাকে ফিরিয়ে দিলাম, নিন ধরুন। এরপর সাক্ষ্যকে টাকাটা দিয়ে দেয়। সাক্ষ্য তখন বলে, আপনারা ঝিলিকে নিয়ে আর চিন্তা করবেন না, একদম সুস্থ হয়ে যাবে। মিনু তখন বলে, আচ্ছা ওকে কখন বেডে দেওয়া হবে? তখন সাক্ষ্য বলে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওনাকে বেডে শিফট করে দিচ্ছি, আপনি শুধু একটু অপেক্ষা করুন, ঠিক আছে? সাক্ষ্য মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব ঝিলকে সুস্থ করাটা তো জরুরি। ঝিল যেন একদম নিজের পায়ে হেঁটে বাড়িতে ফিরে যায়। এদিকে সাক্ষ্যদের বাড়িতে চলে গেছে চৈতি। চৈতিকে দেখার পরেই সাক্ষ্যর মা কাকিমা খুবই খুশি হয় আর বলে, আরে চৈতি, তুমি খুব ভালো করেছো এসেছো। চৈতি তখন বলে, আসলে আমার এখন একটু অফ আছে, তাই ভাবলাম একটু দেখা করে যাই, কারণ অনেক দিন হয়ে গেছে আসা হয় না এখানে, খুব ইচ্ছে করছিল। এরপরেই সাক্ষ্যর মা তখন বলে, আরে বাবা, তোমার যখন ইচ্ছা তুমি এখানে আসবে, কথা বলবে, থাকবে, অসুবিধার কি আছে? এরপর সাক্ষ্যর ঠাম্মি বলে, সেই তো, আর তোমার কি কোনো অসুবিধা হয় এখানে আসতে? চৈতি বলে, না মানে সাক্ষ্য কি ভাববে না ভাববে সেই জন্যই তো আমি এখানে আসতে পারি না, ও হয়তো রেগেও যেতে পারে। ঠাম্মি বলে, চিন্তা করো না, দাদুভাই যদি আসে কিছু বলে বলবো আমি তোমাকে আসতে বলেছি, কেমন? চৈতি বলে, ঠিক আছে ঠাম্মি, তুমি খুবই ভালো। এরপরে চৈতিকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলবে চৈতি? চৈতি বলে, আসলে হসপিটালে এমন অনেক কিছুই কাণ্ড হয় যেটা হয়তো আপনারা কেউই জানতে পারেন না, সেই কথাটা আর কি বলার জন্যই আমি এখানে এসেছি। বলতে পারেন কথাটা জানানোটা খুব 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 জরুরি। এরপরেই সাক্ষ্যর মা তখন বলে, কি ব্যাপারে? আজকে তো ওই মেয়েটার অপারেশন হবার কথা ছিল, অপারেশন ঠিকঠাক হয়েছে তো? সাক্ষ্য ঠিকঠাক অপারেশন করেছে তো? চৈতি বলে, হ্যাঁ, অপারেশন একদম সাকসেসফুল হয়েছে, আর ওকে নিয়ে অন্তত কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তাটা হচ্ছে অন্য বিষয় নিয়ে। সাক্ষ্য সব জায়গাতে ঝিলকে নিজের স্ত্রীর পরিচয় দিতে থাকে, আর স্বামী হিসেবে যেই যেই জায়গায় সই করার কথা ছিল সব জায়গায় সাক্ষ্য নিজে সাইন করে, আর সবাইকে এটাই বলতে থাকে যে ঝিল নাকি ওর মানে স্ত্রী হয়। বুঝতেই পারছেন আমি কি হিসেবে বলছি? তখনই রাই বলে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে সাক্ষ্য পুরোপুরি বদলে গেছে, এই বস্তির মেয়েটা এসে না আমাদের সাক্ষ্যকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। ঠাম্মি তখন বলে, এখন তো মেয়েটার অপারেশন হয়ে গেছে, এরপরে যেন মেয়েটাকে আর এই বাড়িতে না তোলে, সোজা যেন বস্তিতে ফিরিয়ে দিয়ে আসে। আমি দাদুভাইকে আসলে এটাই বলবো। ঠিক তখনই সাক্ষ্যর মা বলে, আমার ছেলেটা এখন অন্য পথে হাঁটতে শুরু করেছে, সেটা কি আর আমি বুঝতে পারছি না? আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা হলো ওই মেয়েটা এত বাড়াবাড়ি শুরু করেছে না, যে আমি আমার ছেলেকেও এখন আর কন্ট্রোল করতে পারছি না। চৈতি বলে, আমি সাক্ষ্যর সাথে কথা বলেছিলাম, কিন্তু সাক্ষ্য ইদানিং আমারও আর কোনো কথা শোনে না, ও সবসময় ঝিলঝিল করতেই ব্যস্ত হয়ে গেছে। এদিকে মিনু আর মিলি বলে যে একদম যখন সুস্থ হয়ে যাবে ঝিল, হসপিটাল থেকে ওকে আমাদের বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাব, হোক না সেটা বস্তি, ছোটোবেলা থেকেই তো ও ওই বস্তিতেই মানুষ হয়েছে, বড় হয়েছে, তাহলে এখনও ও ওখানেই থাকবে। কিন্তু সাক্ষ্য ভাবে, কোনোভাবেই আমি ওকে যেতে দেব না, এত কষ্ট করে অপারেশন করেছি, সুস্থ করে তুলেছি, ওই বস্তিতে ফিরিয়ে দেওয়ার জন্য নাকি? আমি ঝিলকে আমাদের বাড়িতেই নিয়ে যাব, দেখব কে কিভাবে বারণ করতে পারে, কোনো বারণই আমি আর শুনবো না। এর মধ্যেই চৈতিকে তখন ঠাম্মি বলে, দেখো চৈতি, আমরা চাই সাক্ষ্যর একটা বিয়ে দিতে খুব তাড়াতাড়ি, কিন্তু আমি ভেবেছিলাম যে সাক্ষ্য নিজে ওই মেয়েটাকে 1-2 মাসের মধ্যেই ডিভোর্স করিয়ে দেবে, কিন্তু সেটা তো হলোই না। উল্টে দেখছি আমার দাদুভাই এখন ঝিলের প্রতি মন দিতে শুরু করেছে, কিন্তু এটা তো বেশি দিন চলতে দেওয়া যায় না, তাই একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই ব্যবস্থাটা করবই করব। তখনই রাই বলে, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো চৈতি,
তুমি আর সাক্ষ্য কি শুধুই বন্ধু, নাকি তোমাদের মধ্যে এক্সট্রা কোনো সম্পর্ক আছে? এই কথাটার উত্তর কিন্তু আমার জানা চাই, তাহলেই আমার সুবিধা হবে। সাক্ষ্যর মা বলে, সত্যি তো, এই কথাটা না জানলে আমরা বাকি কথা নিয়ে কি করে এগোবো? বাকি কথা নিয়ে এগোতে হলে চৈতি তোমার সম্মতিটাও জানাটা খুব জরুরি। এবার তুমি বলো তো যে তুমি ঠিক কী চাইছো। তুমি যদি চাও সাক্ষ্যকে বিয়ে করতে, তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার বাড়িতে গিয়ে কথা বলবো। কারণ এইভাবে তো বেশি দিন চলতে পারে না, সেই জন্যই বলছি আর কি। চৈতি তখন বলে, আন্টি আমি এসব নিয়ে কি বলবো বলুন তো? আমি তো সত্যি বুঝতে পারছি না যে এসব নিয়ে কি বলা যেতে পারে। কিন্তু আপনারা যদি রাজি থাকেন তো আপনারা আমার বাড়িতে গিয়ে কথা বলে দেখতে পারেন। তবে সাক্ষ্য যদি জানতে পারে ও যদি আমার সাথে বিয়ে তো দূরের কথা, বন্ধুত্বের সম্পর্কটাও যদি রাখতে না চায়। ঠাম্মি বলে, আমার দাদুভাই ঠিক রাজি হবে, আমি ওকে চিনি। এর মধ্যেই বলতে বলতে সাক্ষ্য চলে এসেছে আর বলে, এ কি চৈতি, তুই এখানে? তুই বলিসনি তো এখানে আসবি? ঠাম্মি বলে, আমিই তো ওকে ডেকেছিলাম। কেন দাদুভাই, চৈতি কি আসতে পারে না? তখন সাক্ষ্য বলে, না না ঠাম্মি, অবশ্যই আসতে পারে। কেন ডেকেছিলে ওকে? ঠাম্মি বলে, এই আমার শরীরটা চেক আপ করার জন্য। সাক্ষ্য বলে, আরে আমিই তো ছিলাম বাড়িতে, দেখেছো কাণ্ড, আমাকে একবার বলবে না যে তোমার কোনো অসুবিধা হচ্ছে? তখনই চৈতি বলে, আরে আমি চেক করে দিয়েছি, ঠাম্মির কোনো অসুবিধা নেই। এরপরেই সাক্ষ্যর সাথে কথা বলে সাক্ষ্যর মা আর বলে, দেখো তোমাকে একটা কথা বলি, ওই ঝিলের প্রতি তোমার দুর্বলতাটা বেশ কাজ করছে, আমি বুঝতে পারছি। মেয়েটার তো এখন অপারেশন হয়ে গেছে, তো আমি চাই তুমি মেয়েটাকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো। ঠাম্মি বলে, একদমই তাই, আর আমরা চৈতির সাথে, চৈতির বাবা মার সাথে কথা বলে তোমার সাথে চৈতির বিয়ের ব্যবস্থা করব, কেমন? এরপর সাক্ষ্য শুনে তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এরকমভাবে বলো না। সাক্ষ্যর মা তখন বলে, কেন বলবো না? আরে বাবা, তুমি তো আমার ছেলে, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, সুখে শান্তিতে সংসার করো, এটা তো আমি তোমার মা হয়ে চাই। এটা কি কোনো অপরাধ? সাক্ষ্য তখন বলে, না কোনো অপরাধ নয়, তবে আমি তো অলরেডি বিবাহিত, ঝিল আমার স্ত্রী, আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন, ঝিল আমার স্ত্রী, এটা তো ভুলে গেলে চলবে না। ঠাম্মি বলে, তুমি তো বলেছিলে মেয়েটাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেবে, তাহলে এখন কি হলো? এখন কেন ডিভোর্স হচ্ছে না দাদুভাই, আমার এটা জানাটা খুব জরুরি। সাক্ষ্য তখন বলে, ঠাম্মি ঝিল অসুস্থ, সবে সবে আজকেই একটা অপারেশন হয়েছে, সেই অপারেশনটা যথেষ্ট ক্রিটিক্যাল, আমি ওনাকে সুস্থ করার চেষ্টায় আছি। আর তুমি যদি এখন এভাবে কথা শোনাতে থাকো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে, তাই দয়া করে এরকম কিছু বলো না, এখন আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। চৈতি বুঝতে পারে ঝিলের প্রতি একটা মন গলে গেছে সাক্ষ্যর, তাই সাক্ষ্য চাইছেই না তার জীবনে অন্য কোনো মেয়ে আসুক, এটা আমি বুঝতে পারছি। সাক্ষ্যর মা, কাকিমা, ঠাম্মি সবাই অবাক হয়ে যায় সাক্ষ্যর কথা শুনে যে সাক্ষ্য চৈতিকে বিয়ে করতে চাই না।